আচ্ছা, এরপর আসি যে স্টেনলেস স্টিল। ঠিক আছে, স্টেনলেস স্টিল বলতে আসলে কি বোঝায়? ইহা এক প্রকার অ্যালয় স্টিল। এটা কিন্তু এক প্রকার কি অ্যালয় স্টিল। কার্বন, আয়রন এবং কার্বন ছাড়াও ইহাতে ক্রোমিয়াম এবং নিকেল থাকে। দেখেন, স্টেনলেস স্টিল শতকরা কোনো পরিমাণ থাকে, এখানে কি কি থাকে? কার্বন ছাড়াও ক্রোমিয়াম এবং নিকেল থাকে। স্টেনলেস স্টিল এর ক্ষমতা, উম, ক্ষয় রোধ করার ক্ষমতা এবং নমনীয়তা সবচেয়ে কি, নমনীয়তা বেশি এবং ভঙ্গুরতা কম। ঠিক আছে, নমনীয়তা বেশি কিন্তু ভঙ্গুরতা কম। ইহাকে সহজেই কাস্টিং, ফোরজিং এবং ওয়েল্ডিং করা যায়। আচ্ছা, স্টেনলেস স্টিলে যে ক্রোমিয়াম নিকেল যে প্রভাব, আচ্ছা, স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম নিকেলে থাকার যে কি কি প্রভাব পড়ে সেগুলো হচ্ছে যেমন আপনার মরিচা রোধ করে, উজ্জ্বলতা বৃদ্ধি করে, তাপ এবং করোশন প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে, দানাদার গঠন সুন্দর করে, কাঠিন্যতা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। আচ্ছা, ম্যাঙ্গানিজ স্টিলের বৈশিষ্ট্য এবং এর ব্যবহার লিখুন। ম্যাঙ্গানিজ স্টিল কি কাজে ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয়? হাই ইনপুট স্ট্রেংথ, ঘাত সহতা বেশি। এতে হচ্ছে কত, সাধারণত 0.8 থেকে 1.25 কার্বন কার্বন ব্যবহার করা হয়ে থাকে। রেজিস্ট্যান্স টু অ্যাবসেন্ট ওয়ান্স ইন দ্য ওয়ার্ল্ড 100 স্টেট। আচ্ছা, ম্যাঙ্গানিজ স্টিলের ব্যবহার। ঠিক আছে, কি কি কাজে ব্যবহার করা হয় ম্যাঙ্গানিজ স্টিল? সাধারণত বর্তমানে ম্যাঙ্গানিজ স্টিলের ব্যবহার কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন হচ্ছে আপনার সিমেন্ট মিক্সারে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে রেল লাইন তৈরিতে ব্যবহার করা হয়, সবচেয়ে যেটা সব ব্যাপক ব্যবহার করা হয়, যেটা আমরা যে রেল লাইন দেখি সেটা হচ্ছে কি ম্যাঙ্গানিজ স্টিল ব্যবহার করা হয়। পুলিশ এবং পেশনযোগ্য নির্মাণ কাজে রক ক্রাকিংয়ে ব্যবহার করা হয়। আচ্ছা, একটা ভালো একটা প্রশ্ন যে হচ্ছে ফেরাস সংকর মহাকাশ শিল্পে কেন ব্যবহার করা অসুবিধা? অর্থাৎ ফেরাস আয়রন যে এটা মহাকাশ শিল্পে ব্যবহার করার প্রধান অসুবিধা একমাত্র কারণ হচ্ছে দেখেন, এটা ওয়েট কিন্তু অনেক বেশি, অর্থাৎ নিয়ে যাওয়া প্লাস সেট করা অনেক সমস্যা। এই জন্য কি ওজন তুলনায় বেশি, শক্তি সামর্থ্য তুলনায় কম, ঘর্ষণ ক্ষয় বেশি। দেখেন, এখন আমি মহাকাশে নিয়ে গেলাম কিন্তু সেটা কি কিছুর মধ্যে ক্ষয় হয়ে গেল, তাহলে লাভটা কি হলো? এরপর হচ্ছে আপনাকে সেটা কি হিট ট্রিটমেন্ট করা অত্যন্ত কঠিন, মেশিনিং করা বা রিভেটিং করা সম্ভব নয়। আচ্ছা, এরপর আসি যে হাই স্পিড স্টিল বলতে কি বোঝো? আচ্ছা, কি কি পরিমাণ থাকে? যেমন হচ্ছে আপনার হাই স্পিড বা টুল স্টিল যেটা আছে কার্বন, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, মোলিবডেনাম, টাংস্টেন এবং ম্যাঙ্গানিজ থাকে। আচ্ছা, হাই স্পিড স্টিল কোথা কোথায় ব্যবহার করা হয়? ইহা লেদ, শেপার, প্লেনার, শেপার ইত্যাদি মেশিনের টুল তৈরিতে এবং মিলিং কাটার তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, কপারের অ্যালয়গুলির নাম লেখো। কপারের বিভিন্ন যে অ্যালয়গুলি, কপারে কি এ থেকে কি কি সংকর ধাতু তৈরি করা হয়? যেমন হচ্ছে আপনার ব্রাশ। ঠিক আছে, ব্রাশে কি কি থাকে? কপার এবং জিঙ্ক থাকে। তারপরে এরপর আছে ব্রোঞ্জ, এই তামা এবং টিনের সংকর ধাতু। এরপর আসি গান মেটাল। গান মেটালে কি কি থাকে? কপার থাকে, টিন থাকে এবং জিঙ্ক থাকে। এরপর আসি যে বিয়ারিং মেটাল। বিয়ারিং মেটাল কি থাকে? লেড থাকে, কপার থাকে এবং জিঙ্ক থাকে। আচ্ছা, এরপর আসি যে ডুরালামিন কি? ইহা অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। ডুরালামিন হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতু। ইহাতে কি কি থাকে? এছাড়াও 3.5 থেকে এত পার্সেন্ট কপার থাকে, আছে ম্যাঙ্গানিজ থাকে, আবার কি ম্যাগনেসিয়ামও থাকে। অ্যালুমিনিয়াম সংকর মহাকাশ শিল্পে ব্যবহার করা হয়। অর্থাৎ ফেরাস যে ছিল সেটা মহাকাশ শিল্পে ব্যবহার করা অসুবিধা, কিন্তু সেখানে কি হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম সংকট মহাকাশ শিল্পে ব্যবহার অনেক সুবিধা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কি এটা হচ্ছে কি তুলনামূলকভাবে কম, হালকা কম। এরপর হচ্ছে আপনার উচ্চ সামর্থ্য শক্তি, ঘর্ষণ ক্ষয়রোধের তুলনায় বেশি, অর্থাৎ সহজে কি ঘর্ষণ হয় না। এরপর হচ্ছে আপনার সহজে হিট ট্রিটমেন্ট করা যায়, মেশিনিং বা রিভেটিং করা যায়। আচ্ছা, এরপর আসি যে সংকরায়নে কি কি, অর্থাৎ খাদ্য একটা বস্তুতে আমরা কেন খাদ্য মিশাবো? আমরা দেখি যে যে যারা গহনা তৈরি করে তারা কিন্তু সোনার মধ্যে বিভিন্ন খাদ মিশায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কাঠিন্যতা বৃদ্ধি করে। যেমন হচ্ছে আপনার গোল্ড, সিলভার, নরম ধাতু, এটা তো সহজেই এমনিতেই ভেঙে যাবে। এর সাথে যদি আমরা কি একটু খাদ মিশিয়ে তাহলে এটা কি এতে শক্ত করা হয়। এরপর হচ্ছে সামর্থ্য, ঘাত সহতা এবং ঘাত প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, ধাতুকে ক্ষয়রোধ করার জন্য ব্যবহার করা হয়। গলনাঙ্ক পরিবর্তনের জন্য সাধারণত কি করা হয়? সংকরায়ন করা হয় স্থায়িত্ব এবং দক্ষতা বাড়ানোর জন্য, যাতে বস্তুটা কি দীর্ঘদিন টেকে বা স্থায়িত্ব বৃদ্ধি পায়, সেই জন্য সংকরায়ন করা হয় ধাতুর রং পরিবর্তনের জন্য।
যেমন কপার এবং জিঙ্ক এর সংকর ব্রাশের রং কি হয়, সাদা হয়। দেখেন দুইটা দুই কালারে ছিল, তখন কি রংটা যদি পরিবর্তন করতে চাই এই জন্য কি করা প্রয়োজন, সংকোচন ঘনত্ব পরিবর্তনের জন্য। অর্থাৎ দুইটা বস্তুর দুইটা ধাতুর ঘনত্ব কিন্তু আলাদা আলাদা। তো আমরা যখন সেটার কি করব, সংকরণ করব, তখন সেটা ঘনত্ব পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা এবার আসি যে গ্যালভানাইজেশনে কেন জিঙ্ক ব্যবহার করা হয়। জিঙ্ক ছাড়া তো অন্য কিছু, গ্যালভানাইজেশন কি, অর্থাৎ কোন ধাতুর উপর জিঙ্কে প্রলেপ দেওয়া হয়েছেকেই গ্যালভানাইজেশন বলা হয় বা গ্যালভানাইজিং বলা হয়। আচ্ছা, জিঙ্ক ধাতু ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে কি জিঙ্ক ক্ষয় অনেক ধীর গতিতে হয়। এই জন্য যদি আমি কোনো ধাতুর উপর যদি জিঙ্কের প্রলেপ দেই তাহলে সেটা কি ক্ষয় এবং টেকসই কি খুব ভালো যাবে। আচ্ছা, সহজেই নষ্ট হবে না। আচ্ছা, এরপর একটা প্রশ্ন আছে যে হচ্ছে আপনার জিঙ্ক, লেড এবং কপার এবং আয়রনের জন্য 4টি করে কার্বনেট এবং সালফেট আকরিকের নাম লেখো। যেমন হচ্ছে কপার, কপার এককগুলি কি কি, যেমন সালকোসাইট, সিউ2এস, মিলাকাইট, এরপর হচ্ছে কি লিগনাইট এবং কোভেলাইট। এরপর হচ্ছে জিঙ্ক, জিঙ্ক থেকে জিন ব্লেন্ড, ক্যালামাইন, স্মিথসোনাইট। লেড থেকে সেরুসাইট, গ্যালেনা, ই এরেডাইট, গ্রাটোনাইট। ঠিক আছে, এবং হচ্ছে আপনার যেমন আয়রনে কি কি আসবে, যেমন আয়রন পিরাইটস, তারপর হচ্ছে ম্যারকাসাইট, এরপর হচ্ছে সিডেরাইট ধাতু সাধারণত এগুলাই আকরিক হয়ে থাকে। আচ্ছা, এবার আসি যে সিরামিক্স, সিরামিক্স এবং ফায়ারিং এবং ফ্লাক্স কি। আচ্ছা, প্রথমে আসি যে সিরামিক্স বন্ড। সিরামিক্স তৈরিতে বা প্রস্তুত করতে যে বাইন্ডার ব্যবহার করা হয়, আমরা তো জানি যে বাইন্ডার আসলে কি, যে বাইন্ড অর্থাৎ বাঁধার জন্য যেটা বস্তু ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, বাইন্ডার বলা হয়। সিরামিক্স তৈরিকে যে বন্ড তাকে সিরামিক্স বন্ড বলে। এরপর আসি যে ফায়ারিং, একটি প্রক্রিয়া যার মাধ্যমে সিরামিক্সগুলি তাবিভাবে একটি ঘন এবং সম্মিলিত দেহে আঠালোভাবে একীভূত হয়। এরপর আসি যে ক্লাসটা আসলে কি, সিরামিক্স প্রস্তুতিতে ফ্লাক্স সংযোজন করে সিরামিক্স বডি বা পিচ এর গলনাঙ্ক কমানো হয়, অর্থাৎ গলনাঙ্ক কমানো হয়। বিশেষত তারা সিলিকন গলনাঙ্ককে প্রভাবিত করে, যা ফায়ারিং বা সিন্টারিং এর সময় গলে গিয়ে চকচকে অবস্থা তৈরি করে। তা বুঝলাম যে আসলে এই ক্লাসটা আসলে কি। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের গুরুত্ব, এটা হচ্ছে আপনার একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে ডুয়েটের মিশন এবং জবের ক্ষেত্রে আসে থাকে। এখান থেকে প্রশ্ন, একজন ধাতুবিদের কাছে ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের গুরুত্ব পরিসীম। সংকর প্রস্তুতকালে অর্থাৎ দুইটা বা তিনটে একাধিক ধাতু যখন মিশ্রণ করব, অর্থাৎ সংকর প্রস্তুতকালে কণাগুলো কত অনুপাতে মিশ্রিত। এখন ধরেন যে আমি সাপোজ ধরেন যে কেমিস্ট্রি দিকে যদি চলে যাই, যে আমরা পানি তৈরি করব, এখন হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন মিলে জানি আমরা পানি হয়। এখন কোনটা কত অনুপাতে মিশাতে হবে কিন্তু জানি না আমরা। ঠিকটি এরকম যে দুইটা ধাতু আমরা সংকর ধাতু তৈরি করব, কোনটা কত অনুপাতে মিশ্রে কি বৈশিষ্ট্যের ধাতু পাবো সেটা কিন্তু আমরা এই ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম থেকে জানতে পারবো। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামটা আমরা একটু দেখে নেই যে আসলে কিরকম। এটা কিন্তু যেরকম ভাবে দেওয়া আছে এইভাবে কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, যেমন তাপমাত্রা, টেম্পারেচার গুলা। ঠিক আছে, এই পাশে কিন্তু টেম্পারেচার, আর এই পাশে হচ্ছে আপনার কার্বনের পরিমাণ। ঠিক আছে, এই কার্বনের সর্বোচ্চ কত 6.67% পর্যন্ত কার্বন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, টেম্পারেচার গুলা দেখে নেবেন। আচ্ছা, তাও একটা আমি মোটামুটি আলোচনা করছি। আচ্ছা, যে এই যে এখানে যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই পয়েন্টের নাম হচ্ছে ইউটেকটিক। আর এখানে যে নিচে একটা পয়েন্ট আছে এটা হচ্ছে ইটেকটোয়েট পয়েন্ট। ওকে, এটা যেভাবে দেওয়া আছে, ঠিক আছে, ওইভাবে আপনি আঁকবেন। আচ্ছা, এরপর চলে আসি যে ইউটেকটিক পয়েন্ট কি, যেটা একটা বললাম ইউটেকটিক পয়েন্ট। ইহাই এমন একটি বিন্দু যে বিন্দুতে তরল দ্রবণ গলিত অবস্থা থেকে শীতল হওয়া পর্যন্ত দুই বা অধিক কঠিন ধাতব মিশ্রণ সৃষ্টি করে। ঠিক আছে, এর তাপমাত্রা মনে রাখবেন কত, 1147 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এরপর চলে আসি যে ইউটেকটোয়েট পয়েন্ট কি, ইহাই এমন একটি বিন্দু যে বিন্দুতে কঠিন সম্পৃক্ত ধাতব মিশ্রণ বিভাজিত হয়ে দুই বা ততোধিক সূক্ষ্ম দানায় যুক্ত কঠিন ধাতব মিশ্রণ উৎপন্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট। আচ্ছা, এখানে কয়েকটি বিক্রিয়া দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার পেরিটেকটিক বিক্রিয়া। পেরিটেকটিক বিক্রিয়া মনে রাখবেন যে সাধারণত 1492 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায় সংঘটিত হয়। ডেল্টা আয়রন, এটা হচ্ছে আপনার 0.1% কার্বন প্লাস লিকুইড
0.5% কার্বন, যেমন হচ্ছে কুলিং এখানে একটা হতে হবে, হিটিং কুলিং করলে হবে আবার হিটিং করলে হবে, সেটা হচ্ছে কি অস্টেন উৎপন্ন হবে। আচ্ছা, এরপর আসি যে আপনার ফেজ ডায়াগ্রাম। কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন চাপে কোন ধাতুর সংকর বিভিন্ন ফেজ সমূহের তুলনামূলকভাবে পরিমাণ এবং সংযুক্তি এর তথ্য যে চিত্র থেকে পাওয়া যায় সেটা কি ফেজ ডায়াগ্রাম বলে। এখানে ফেজ ডায়াগ্রাম চিত্র আমরা দেখে নিই। আচ্ছা, এরপর আসি হচ্ছে যে ফেজ ডায়াগ্রাম নিয়ে, অর্থাৎ বিক্রিয় ধাতুর জন্য চাপ তাপমাত্রার যে ডায়াগ্রাম সেটাকে ফেজ ডায়াগ্রাম বলা হয়। কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো ধাতু সংকরের বিভিন্ন ফেজ সমূহের তুলনামূলক পরিমাণ এবং সংযুক্তির যে তৃতীয় থেকে পাওয়া যায় সেটা হচ্ছে কি ফেজ ডায়াগ্রাম। আচ্ছা, চিত্রটা দেখে নিই যে হচ্ছে এখান থেকে দেখেন এই পার্টটা হচ্ছে সলিড, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে লিকুইড। আচ্ছা, এই পাশে যে এটা হচ্ছে প্রেসার, এই পাশে দেওয়া হচ্ছে কি টেম্পারেচার। এই যে তিনটে পয়েন্ট যে এক জায়গায় যুক্ত হয়েছে এই যে নাম কি, এটা হচ্ছে ট্রিপল পয়েন্ট, ঠিক আছে। আর যে এই যেখানে পয়েন্ট এখানে নাম হচ্ছে কি ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, এরপর চলে আসি যে হচ্ছে ধাতু গলন চুল্লি বলতে কি বোঝায়। অর্থাৎ ধাতু গলন কাজে অর্থাৎ একটা ধাতু গলনের জন্য যে চুল্লি ব্যবহার করা হয় সেটাকে কি গলন চুল্লি বলা হয়। যেমন হচ্ছে আপনার কিউপোলা ফার্নেস, হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নেস, ইন্ডাকশন ফার্নেস এবং রিভার্বেটরি ফার্নেস। আচ্ছা, উপরে সবগুলো চুল্লি পুনর্গলন চুল্লি। আচ্ছা, যে চুল্লিগুলার নাম বললাম সেটা হচ্ছে কি পুনর্গলন চুল্লি। ফেরাস মেটালকে গলানোর জন্য সাধারণত ইলেকট্রিক আর্ক ফার্নেস, কিউপোলা ফার্নেস এবং ইন্ডাকশন ফার্নেস ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামকে গলানোর জন্য সাধারণত ক্রুসিবল ফার্নেস এবং রিভার্বেটরি ফার্নেস ব্যবহার করা হয়। এখানে দেওয়া আছে যে প্রত্যক্ষ প্রজ্বলিত ফার্নেস বলতে কি বোঝো। যে সকল ফার্নেসে প্রজ্বলন করে সৃষ্ট রাসায়নিক উপাদানগুলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা মনে রাখবেন যে প্রত্যক্ষ প্রজ্বলনগুলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা হচ্ছে কি প্রত্যক্ষ প্রজ্বলন ফার্নেস বলা হয়। আর পরোক্ষ বলতে কি যে সকল ফার্নেস শুধুমাত্র প্রজ্বলনের জন্য যে তাপ দেওয়া হয়, শুধুমাত্র কি প্রজ্বলনের জন্য যে তাপ দেওয়া হয় তাকে কি পরোক্ষ প্রজ্বলিত ফার্নেস বলে। মাফলের কাজ কি, ভর্তি পরীক্ষায় আসছিল এটা। মাফলের কাজ হচ্ছে মাফল শিকার প্রত্যক্ষ ক্রিয়ার হাতে ধাতুকে রক্ষা করা। অর্থাৎ একটা ধাতুকে আমি যদি সরাসরি তাপ দিই সেটা কি ক্ষতি করতে পারে, কিন্তু আমরা যে মাফল ব্যবহার করি তাহলে কি প্রত্যক্ষ শিকার হাতে সেটা কি রক্ষা করবে ধাতুকে। ব্লাস্ট ফার্নেস কি কাঁচামাল ব্যবহার করা হয়, সাধারণত কি ওরে, ক্লক এবং ফ্লাক্স ইত্যাদি ব্যবহার করা হয়। এরপর আসি যে রিফ্লেক্টরি কি এবং এই রিফ্লেক্টরি মেটেরিয়াল কোথায় ব্যবহার করা হয়। যে মেটেরিয়াল সর্বোচ্চ তাপে না গুলিয়ে নিজে গুণকে অক্ষুণ্ণ রাখিয়া তাপ রোধ করে তাহাকে কি রিফ্লেক্টরি বা তাপরোধক মেটেরিয়াল। সাধারণত ইস্পাত বা মেটাল গলানো চুল্লির ভিতরে প্রলেপ দেওয়া হয়। অর্থাৎ একটা যখন আমরা মেটাল গলাবো বা চুল্লির ভিতরে অনেক পরিমাণ তাপ দেওয়া হয়, সো সেই তাপের জন্য চুল্লিটা যেন গলে না যায় এই জন্য চুল্লির ভিতরে কি প্রলেপ দেওয়া হয়। এরপরে সেই রিফ্লেক্টরি হিসেবে ইয়াতে যে সব উপাদান ব্যবহার করা হয় তাদের নাম লেখো। সাধারণত কি ডলোমাইট, ম্যাগনেসাইট, জিরকন, সিলিকা ইত্যাদি ব্যবহার করা হয়। আচ্ছা, ব্যবহারটা কি মেটাল গলানো চুল্লির ভিতরে দেওয়ালের প্রলেপ দেওয়া হয় যাতে তাপ কি বাইরে যেতে না পারে। তাপটা যদি বাইরে যেয়ে গেল তাহলে তো সেটা চুল্লি হইল না। আচ্ছা, মোল্ডিং বালির তাপ সহ্য করার ক্ষমতা বাড়ানোর জন্য, অর্থাৎ মোল্ডিং এ অর্থাৎ আমরা যে মোল্ড তৈরি করার সময় বালির সাথে কি মিশাবো, রিফ্লেক্টরি মেটেরিয়াল মিশাবো যাতে কি তাপ মানে বাড়ানোর ক্ষমতা সেটা বাড়ে। এছাড়াও যেখানে উচ্চ তাপে কাজ করা হয় যেমন রিফ্লেক্টরি ব্যবহার করা হয়। রিফ্লেক্টরি মেটেরিয়াল কত প্রকার, সাধারণত 3 প্রকার, যেমন হচ্ছে এসিড রিফ্লেক্টরি, বেসিক রিফ্লেক্টরি এবং নিউট্রাল রিফ্লেক্টরি। আচ্ছা, এসিড রিফ্লেক্টরি কোথায় ব্যবহার করা হয়, যে সকল রিফ্লেক্টরিতে সিলিকার উপাদান বেশি থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে সিলিকা, ফায়ার কেলে ইত্যাদি। এরপর আসি বেসিক রিফ্লেক্টরি, যে সকল রিফ্লেক্টরিতে মেটাল অক্সাইড জাতীয় অ্যাসিড বেশি থাকে তার কি বেসিক রিফ্লেক্টরি বলা হয়। এরপর আসি নিউট্রাল রিফ্লেক্টরি, যে সকল রিফ্লেক্টরিতে এসিড এবং বেসিক কোনো ধর্মই নাই অর্থাৎ একবারে নিউট্রাল তাদের কি নিউট্রাল রিফ্লেক্টরি বলা হয়। এখানে একটা প্রশ্ন রয়েছে যে ব্লাড ফার্নেস থেকে প্রাপ্ত বেশিরভাগ পিক আয়রনকে কেন স্টিলে রূপান্তর করা হয়। অ্যাডওয়েট 1920 আসছিল এটা। আচ্ছা, পিক আয়রনকে স্টিলে রূপান্তর করার একমাত্র কারণ হচ্ছে ইউটিলিটি, ফেব্রিক্সিবিলিটি অ্যান্ড প্রপার্টিস অনেক বেশি। ধন্যবাদ আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য।